হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসএসসি বি2 পেপারটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের গুরুত্বপূর্ণ 5টি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো মডিউল 1 থেকে প্রথম 15 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের প্রশ্ন। গবেষণায় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতিটির রূপ, প্রকারভেদ, গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। গবেষণায় তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতির মধ্যে সাক্ষাৎকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এটি বিশেষভাবে ব্যবহার করা হয় গুণগত গবেষণার ক্ষেত্রে, যেখানে গবেষক নির্দিষ্ট কোনো বিষয়ে গভীরভাবে বিশ্লেষণের জন্য ব্যক্তিগত মতামত, অনুভূতি ও অভিজ্ঞতা সংগ্রহ করে। রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় বিশেষত জনমত, নীতি বিশ্লেষণ এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আছে সাক্ষাৎকার পদ্ধতির বিভিন্ন রূপ, দেখে নাও। সাক্ষাৎকার পদ্ধতির বিভিন্ন রূপের মধ্যে দেখো, 1 নম্বর হচ্ছে গঠনমূলক সাক্ষাৎকার। দেখো, এই ধরনের সাক্ষাৎকার গবেষক পূর্ব নির্ধারিত প্রশ্ন সেট ব্যবহার করে এবং নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকেই তথ্য সংগ্রহ করেন। এটি পরিসংখ্যান ভিত্তিক গবেষণায় বেশি ব্যবহৃত হয়। আমি স্ক্রল করে করে তোমাদের মেইন পয়েন্টগুলো বলবো এবং স্ক্রল করে করে যাব, তোমরা দেখে নেবে, কারণ এতগুলো প্রশ্নের উত্তর একটা ভিডিওর মধ্যে বলা কিন্তু ব্যাখ্যা করে সম্ভব নয়। তারপরে আছে দেখো অগঠনমূলক সাক্ষাৎকার। এখানে কোনো নির্দিষ্ট কাঠামো থাকে না। গবেষক সাধারণত উন্মুক্ত প্রশ্ন করেন, যা সাক্ষাৎকার দাতাকে তার মতামত প্রকাশের স্বাধীনতা দেয়। এই পদ্ধতি নীতিগত বিশ্লেষণ, রাজনৈতিক মনোভাব এবং সামাজিক সমস্যার অনুধাবনের জন্য উপযুক্ত। তারপর হচ্ছে অর্ধ গঠনমূলক, দেখলে। তারপর হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতির প্রকারভেদ। সাক্ষাৎকার পদ্ধতির প্রকারভেদ দেখো, ব্যক্তিগত সাক্ষাৎকার আছে, তারপর হচ্ছে দলগত সাক্ষাৎকার আছে, টেলিফোন বা অনলাইনের মাধ্যমে সাক্ষাৎকার আছে। এবার সাক্ষাৎকার পদ্ধতির গুরুত্ব, পরের পয়েন্ট, সাক্ষাৎকার পদ্ধতির গুরুত্ব। দেখো, এখানে গভীরতর বিশ্লেষণ সম্ভব। যেমন এখানে পয়েন্টটা যদি পড়া যায় যে সাক্ষাৎকার পদ্ধতি গবেষক উত্তরদাতার দৃষ্টিভঙ্গি, আবেগ এবং অভিজ্ঞতা বিশদভাবে জানতে পারে, যা পরিসংখ্যান ভিত্তিক তথ্য থেকে সম্ভব নয়। এবার নতুন তথ্য আবিষ্কারের সুযোগ। প্রশ্নোত্তর পর্বের সময় গবেষক এমন কিছু নতুন তথ্য পেতে পারে যা পূর্ব নির্ধারিত গবেষণা কাঠামোয় অন্তর্ভুক্ত ছিল না। এবার দেখো পরের পয়েন্টগুলো দেখো, যেমন আছে দেখো রাষ্ট্রনীতি ও প্রশাসনিক গবেষণায় প্রভাব, জনমত বিশ্লেষণ, পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো, এবং হচ্ছে তোমার উপসংহার আছে, শেষে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দেখো আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, তোমাদের জন্য এই পেপারে কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। এই যেটা দেখতে পাচ্ছ, এই ধরনেরই পুরো স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। সেখানে তোমরা 15 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং এসএকিউ পেয়ে যাবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে এখানে নিচের দিকে যে নম্বরটা দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। এবার দেখো, এখানে প্রশ্নমালা কত ধরনের, সমীক্ষা গবেষণায় প্রশ্নমালার উপযোগিতা লেখো। দেখো, প্রথমে এখানে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা আছে, 23 সালের প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ। গবেষণার তথ্য সংগ্রহের জন্য সাক্ষাৎকার ও প্রশ্নমালা উভয় গুরুত্বপূর্ণ পদ্ধতি, বিশেষত রাষ্ট্রবিজ্ঞান ও জননীতি গবেষণায়, যেখানে জনমত, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনিক কার্যক্রম বিশ্লেষণের প্রয়োজন হয়, সেখানে প্রশ্নমালা একটি কার্যকারী উপায়। প্রশ্নমালার মাধ্যমে গবেষক নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে তথ্য সংগ্রহ করতে পারেন, যা বৃহৎ পরিসরে গবেষণা পরিচালনার ক্ষেত্রে বিশেষ সহায়ক। তারপরে হচ্ছে প্রশ্নমালার প্রকারভেদ। প্রশ্নমালার প্রকারভেদে কি বলা হচ্ছে, দেখো প্রশ্নমালাকে সাধারণত 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়। গঠনমূলক প্রশ্নমালা আছে। গঠনমূলক প্রশ্নমালায় কি বলা হচ্ছে, দেখো এই ধরনের প্রশ্নমালায় পূর্ব নির্ধারিত প্রশ্ন থাকে, যা নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো হয়। উত্তরদাতা নির্দিষ্ট বিকল্পগুলির মধ্যে থেকে নির্বাচন করতে হয়। যেমন এমসিকিউ প্রশ্ন হতে পারে, যেটাকে বহু নির্বাচনী প্রশ্ন, বা হ্যাঁ বা না ভিত্তিক প্রশ্ন উত্তর হতে পারে। ঠিক আছে, এইভাবে। তারপরে পয়েন্ট হচ্ছে দেখো অগঠনমূলক প্রশ্নমালা। তারপরে আছে দেখো অর্ধ গঠনমূলক প্রশ্নমালা। এবার পরে আছে দেখো সমীক্ষা গবেষণায় প্রশ্নমালার উপযোগিতা। পরের যে পার্টটা ছিল,
এখানে 1 নম্বর পয়েন্ট আছে, সেখানে বৃহৎ তথ্য সংগ্রহের সুবিধা। তারপরে আছে দেখো, তারপরে আছে পরিসংখ্যা বিশ্লেষণের সুবিধা। নেক্সট আছে গবেষকের পক্ষপাত কমানো। নেক্সট আছে দেখো নির্ভরযোগ্যতা ও পুনরাবৃত্তি, খরচ ও সময় সাশ্রয়। নেক্সট হচ্ছে জনমত ও রাজনৈতিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার আছে উপসংহার। দেখো উপসংহার আছে, উপসংহার দিয়ে এটা শেষ করা হয়েছে, ঠিক আছে। এবারে পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা 2023 সালের প্রশ্ন। 21-এ একবার হয়েছে, আবার 23-এ প্রশ্নটা রিপিট হয়েছে, ঠিক আছে। এই প্রশ্নটা কি আছে? এই প্রশ্নটা আছে ফোকাস গ্রুপ পদ্ধতিতে গবেষকের ভূমিকার ওপর একটি টিকা। এখানে দেখো ফোকাস গ্রুপ আলোচনা হলো একটি গুণগত গবেষণার পদ্ধতি, যেখানে নির্দিষ্ট বিষয় নিয়ে নির্দিষ্ট বিষয় নিয়ে সমমনা ব্যক্তিদের মধ্যে আলোচনা পরিচালনা করা হয়। এই পদ্ধতিতে সাধারণত 6 থেকে 12 জন অংশগ্রহণকারী এবং একজন মডারেট থাকে, যিনি আলোচনাটি সঠিকভাবে পরিচালনা করে। এইভাবে এটা দেখো করা হয়েছে। এবারে এখানে আছে দেখো গবেষকের ভূমিকা এখানে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। গবেষণার উদ্দেশ্য, লক্ষ্য নির্ধারণ, অংশগ্রহণকারী নির্বাচন, মডারেট ও সহায়তাকারী নির্বাচন ও প্রশিক্ষণ। তারপরে দেখো আলোচনার গাইডলাইন প্রস্তুত, আলোচনার সময় ও স্থান নির্ধারণ এবং আলোচনার পরিচালনা ও পর্যবেক্ষণ। এইভাবে এইটা করা হয়েছে। তারপরে দেখো এইভাবে 7টা পয়েন্ট দেওয়া হয়েছে, তারপরে উপসংহার দিয়ে কিন্তু শেষ করা হয়েছে। এবার 22 সালের প্রশ্নটা আজকে ক্লাসে আমি আলোচনা করছি না, এখানে 3টে আমি আলোচনা করলাম, 3টেই ছিল 2023 সালের প্রশ্ন। এবার মডিউল 2 থেকে দেখো এগুলো মডিউল 1। এবার মডিউল 2 থেকে তোমাদের দেখাবো। মডিউল 2 থেকে আছে তোমাদের, দেখো এটা হচ্ছে মডিউল 2। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, তোমরা এই পুরো স্টাডি মেটেরিয়ালটা তো পারচেস করতে পারবে, যাদের ইচ্ছা আছে তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে। দেখো এখানে 2023 সালের প্রশ্ন মডিউল 2 এ দেখো পরীক্ষামূলক গবেষণা বলতে কি বোঝো, এর প্রকারভেদ আলোচনা করো। এটাও ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। পরীক্ষামূলক গবেষণা হলো একটি বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি, যেখানে গবেষক স্বাধীনভাবে একটি বা একাধিক ভেরিয়েবল নিয়ন্ত্রণ করে এবং তাদের প্রভাব পর্যবেক্ষণ করে। এটি সাধারণত কারণ প্রভাব সম্পর্ক বোঝার জন্য ব্যবহৃত হয়। রাষ্ট্রবিজ্ঞান ও জননীতি গবেষণায় পরীক্ষামূলক গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে জনমত, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নীতিগত কার্যকারিতা বিশ্লেষণে। এবার পরীক্ষামূলক গবেষণার প্রকারভেদ আছে। দেখো এখানে প্রথম পয়েন্ট আছে যেটা পরিচর্যামূলক গবেষণা। এখানে পরিচর্যামূলক গবেষণা সম্পর্কে লেখা আছে। তারপর হচ্ছে অর্ধ পরীক্ষামূলক গবেষণায় আবার কিছু গোষ্ঠী আছে, সমান গোষ্ঠীর নকশা, এইভাবে এগুলো পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে প্রি পরীক্ষামূলক গবেষণা, ঠিক আছে, এটা দেখে নাও। এবার উপসংহার দিয়ে অ্যান্সারটা শেষ করা হয়েছে। এবারে এটা গেল। তারপরের প্রশ্ন দেখছো 2021-এ পড়েছিল, সেই প্রশ্নটা আবার 23-এ রিপিট হয়েছে। এই প্রশ্নটা কি? এই প্রশ্নটা হচ্ছে কন্টেন্ট অ্যানালিসিস এর সংজ্ঞা এবং এর বিভিন্ন ব্যবহার। কন্টেন্ট অ্যানালিসিস, এখানে প্রথমে ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে যে কন্টেন্ট অ্যানালিসিস একটি গবেষণা পদ্ধতি যা লিখিত, মৌখিক এবং ভিজুয়াল উপাদান বিশ্লেষণের মাধ্যমে নির্দিষ্ট তথ্য ও ধরন চিহ্নিত করে ব্যবহৃত হয়। এটি সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং জননৈতিক গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি গণমাধ্যম, রাজনৈতিক বক্তৃতা, নীতিগত দলিল, তারপরে সাহিত্য, বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য টেক্সট ভিত্তিক উপাদান থেকে তথ্য সংগ্রহ বিশ্লেষণের মাধ্যমে নির্দিষ্ট প্রবণতা ও মতাদর্শ চিহ্নিত করতে সহায়তা করে। এইভাবে এটা করা হয়েছে। তারপরে কন্টেন্ট অ্যানালিসিস মূলত 2 ধরনের, সেখানে গুণগত এবং পরিমাণগত, সেটা বলা হয়েছে। এবং কন্টেন্ট অ্যানালিসিসের ব্যবহার, দেখো এখানে কন্টেন্ট অ্যানালিসিসের ব্যবহার আছে। এইভাবে এই প্রশ্নের উত্তরটা করা হয়েছে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর স্ক্রিনশট করলে তোমাদের কোনো পড়তে অসুবিধা হবে না, কারণ এগুলো সব টাইপ করানো, ঠিক আছে। এবার হচ্ছে দেখো 2023 সালে আরও একটি প্রশ্ন ছিল, ঠিক আছে। তোমাদের এই যে এসএসসি পেপার, এখানে 6টা প্রশ্ন 15 নম্বরের থাকে, তার মধ্যে 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়, অর্থাৎ 45 নম্বর। এই 6টা প্রশ্ন, আজকে যে 6টা প্রশ্ন তোমাদের দেখালাম বা আলোচনা করলাম, এই 6টা প্রশ্ন তোমরা করে যাও ভালো করে, দেখবে এখান থেকে তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। 3টে যদি নাও পাও, 2টো অবশ্যই কমন পাবে তোমরা।
এটা হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা দাও। দেখো এটা দেখে নাও, এই প্রশ্নটা অ্যান্সারটা সম্পূর্ণ দেখে নাও। আর আবারও বলছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। এর সুবিধা আছে দেখো, তারপর সীমাবদ্ধতা আছে এবং উপসংহার দিয়ে অ্যান্সারটা শেষ করা হয়েছে।